যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সবাই বসে পড়েছিল। একটি বারও এসে বিছানায় আমার পাশে বসেনি, একবার জিজ্ঞাসা করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম। আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। উনি মনে হয় কথা দিতে রেগে যান। উনি উঠে এসে আমার সামনে দাঁড়ান। ওনার চোখগুলো লাল হয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করেন, ওই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে না স্পর্শ করি। এর মানে কি? আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? তারপর আরো কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যাই। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই। দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পর পর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পর ভাবির মুখে শুনেছিলাম ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবনে অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন আমলে নিইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষে এভাবে কাঁদতে পারে। আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দই হয়েছে। হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয়, এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুবই কষ্ট পাবেন। ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিক নেই। তাই সবসময় আমাকে বলতো আমাকে আপনার পছন্দ না, এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এত করুণভাবে বলছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতেই উনি আমার সামনে থেকে চলে যায়। আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম। উনি এত তাড়াতাড়ি ঘরে ঢুকেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এ বাড়িতে পাঠায়নি, দেনমোহরে 2 লাখ টাকা দিতে হয়েছে, বিয়ের গহনা আর অন্য খরচ বাবদ তার থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। 10 বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুকরিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মোহরানার টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এই বাড়ির ছোট বড় কাজগুলো করার আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনোদিন আপনাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মাত্র 1 ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে মা আমাকে ফোন দিয়ে। আমি অফিস থেকে চলে আসছি, আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে? আর দেখতেও হবে না আপনাকে। দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, আপনাকে আমার প্রয়োজন নেই। তারপর উনি হনহন করে চলে যায়। আমি কখনো এত কষ্ট পাইনি ওনার কথাই যতটা কষ্ট পেলাম। আসলেই তো এই বাড়িতে আমার হাজারটা দায়িত্ব, আর আমি কিনা ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না। আর কি যেন বলেছিল, 10 বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে? যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকে যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন, আমি কিনা তাকে একটি বাড়ির জন্য ভালোবাসতে পারিনি, তার একটা আবদারও পূরণ করতে পারিনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ি। আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম আমি মন ভরে কান্না করি। হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে আমার হুঁশ ফিরে। তাড়াতাড়ি ঘর থেকে বের হই। দেখি উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, আর উনি শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই। দেখি আমার শাশুড়ির জ্ঞান নেই। বুঝতে বাকি রইল না যে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি ওনাকে কেবল আমিও যাব কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসি। তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হই। আম্মাকে গাড়ির পিছনের বড় সিটটাতে লম্ব করে শোয়ানো হয়েছে, আর মাথাটা আমার স্বামীর কোলের উপর রাখা।